আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবার চলে এলাম ভয়ঙ্কর আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আপনাদেরকে শোনাবো ভুতুড়ে পুকুর পানে একটি ঘটনা। তো বন্ধুরা, ভয়ঙ্কর এই ভুতুড়ে পুকুর পাড়ের ঘটনাটি শুনতে হলে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। গ্রামটির নাম মধ্যপাড়া। বাইরে থেকে দেখলে একদম সাধারণ গ্রাম। ধান ক্ষেত, কাঁচা রাস্তা, মসজিদের মিনার, বিকেলে শিশুদের খেলাধুলা। কিন্তু এই গ্রামের এক পাশে আছে একটি পুরনো পুকুর। পুকুরটির নাম চুপ্পি পুকুর। নামটা এমনই কারণ সেখানে গেলে আশেপাশে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। পাখি ডাকে না, ব্যাঙ ডাকে না, এমনকি বাতাসও যেন থেমে যায়। রিফাত এই গ্রামে এসেছে মাত্র 3 দিন। শহরে পড়াশোনা করে। এবার দাদার অসুস্থতার কারণে কিছুদিন গ্রামে বাড়িতে থাকতে হবে। দুপুরের দিকে দাদা ঘুমাচ্ছিলেন। বাড়িতে আর কেউ নেই। গরমে অস্থির হয়ে রিফাত উঠোনে এসে বসে। হঠাৎ তার দাদি বললেন, ওই পুকুর পাড়ে যাস না, দিনের বেলাতেও না। রিফাত কথাটা শুনে হেসে ফেলল। দাদি, দিনে আবার কি হবে? দাদি আর কিছু বললেন না, শুধু চোখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। সেই চাহনিটা রিফাতের ভালো লাগলো না। বিকেলের দিকে গ্রামের এক ছেলে, নাম হাশেম, রিফাতকে ডাকলো, চল পুকুর পাড় ঘুরে আসি। শহরের ছেলে গ্রাম না দেখলে চলবে? রিফাত একটু দ্বিধায় পড়ল, তবুও গেল। পুকুরটার কাছে যেতেই তার বুকের ভেতর কেমন যেন চাপ অনুভব হলো। চারপাশ অস্বাভাবিকভাবে চুপ। সূর্য তখনও আকাশে, কিন্তু পুকুরের পানি কালচে। হাসিম হঠাৎ থেমে গেল আর বলল, শোন, কিছু শুনছিস? রিফাত কান পাতল। দূর থেকে খুব হালকা একটা শব্দ আসছে, পানি, একটু পানি। রিফাত বলল, কেউ হয়তো পুকুরে গোসল করছে। হাসিমের মুখ সাদা হয়ে গেল। ওই পুকুরে কেউ নামে না 5 বছর ধরে। ঠিক তখনই পুকুরের পানিতে ঢেউ উঠল, কিন্তু বাতাস নেই। ঢেউয়ের মাঝখানে যেন একটা কিছু নড়ছে। রিফাত চোখ বড় করে তাকিয়ে থাকলো। পানির ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা মানুষের হাত, ফ্যাকাশে ফুলে যাওয়া, কাদা লেগে আছে। রিফাত চিৎকার করতে গিয়েও পারল না। হাতটা আবার পানির নিচে চলে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। হাসিম ফিসফিস করে বলল, বলেছিলাম না, দিনের বেলাতেও এখানে থাকা ঠিক না। তারা দৌড়ে বাড়ির দিকে ফিরে এলো। রিফাত পেছনে তাকিয়েও সাহস পেল না, কিন্তু শেষ মুহূর্তে সে স্পষ্ট দেখল পুকুরের পানির ওপর একজন ভেজা মানুষ দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখের দিক থেকে মনে হলো সে তাকিয়ে আছে ঠিক রিফাতের দিকে। সন্ধ্যার আজান ভেসে এলো, কিন্তু রিফাত জানত এই ঘটনাটা কেবল শুরু। সন্ধ্যার আজান শেষ হতেই গ্রামটা অদ্ভুতভাবে বদলে গেল। দিনের সেই পরিচিত কোলাহল নেই। কুকুরগুলো ডাকে না, ঝিঝি পোকার শব্দও যেন থেমে গেছে। রিফাত উঠোনে বসে আছে, কিন্তু মনটা এখনো আটকে আছে চুপ্পি পুকুরের ধারে দেখা সেই ভেজা অবয়বে। দাদি এসে চুপচাপ দরজার খিল লাগিয়ে দিলেন। রিফাত অবাক হয়ে বলল, দাদি, এখনো তো রাত হয়নি। দাদির গলা ভারী, আজ দরজা আগে থেকেই বন্ধ থাকবে। রিফাত আর প্রশ্ন করল না, কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা ভয় দানা বাঁধছিল। রাত বাড়তে লাগলো। হঠাৎ পুকুরের দিক থেকে একটা শব্দ ভেসে এলো, খুব পরিচিত কিন্তু অসম্ভব। চাপা কণ্ঠে কেউ বলছে, পানি, একটু পানি। রিফাত লাফিয়ে উঠল। এই কণ্ঠ সে আগেও শুনেছে, বিকেলে। সে জানালার কাছে গিয়ে পর্দা একটু সরালো। চাঁদের আলো পড়েছে পুকুর পাড়ে, আর ঠিক তখনই তার বুক ঠান্ডা হয়ে গেল। পুকুরের ধারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, শরীর ভেজা, জামা কাপড় কাদায় মাখা। সে নড়ছে না, শুধু মুখটা ধীরে ধীরে ঘুরে বাড়ির দিকে তাকালো। রিফাত বুঝতে পারল ওটা তাকিয়ে আছে তার জানালার দিকেই। হঠাৎ উঠোনে টুপ টুপ শব্দ, মাটিতে পানি পড়ছে।
রিফাত নিচে তাকিয়ে দেখল দরজার ফাঁক দিয়ে ভেতরে পানি ঢুকছে। পরিষ্কার নয়, কাদা মাখা পানি, সাথে এক ধরনের পচা গন্ধ। দাদি ফিসফিস করে বললেন, মাথা নিচু করো, তাকিও না। ঠিক তখনই দরজার বাইরে থেকে স্পষ্ট শব্দ, খট খট করে আওয়াজ, কেউ নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। তারপর সেই কণ্ঠ আবার, এবার আরও কাছে, রিফাত দরজা খোলো, আমি বাড়ি যেতে পারছি না। রিফাত চমকে উঠল, দাদি, ও আমার নাম জানে কি করে? দাদির হাত কাঁপছে। ও অনেক কিছুই জানে, কারণ ও এই গ্রামেরই। হঠাৎ দরজার উপাশে একটা ছায়া পড়ল। ছায়াটা অস্বাভাবিক লম্বা আর মাথাটা কাত করা। জানালার কাছে ধীরে ধীরে একটা ভেজা হাতের ছাপ ফুটে উঠল। রিফা তার সহ্য করতে পারল না, সে চোখ বন্ধ করে বসে পড়ল। ঠিক তখনই দূর থেকে মসজিদের মাইক ভেসে এলো, কোরআন তেলাওয়াত। শব্দটা যত জোরালো হলো, দরজার আঁচড়ের শব্দ তত দুর্বল হতে লাগলো। পানি পড়ার শব্দ থেমে গেল। কিছুক্ষণ পর সম্পূর্ণ নীরবতা। দাদি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, আজ রাতটা কেটে গেছে, কিন্তু ও চলে যায়নি। রিফাত কাঁপা গলায় জিজ্ঞেস করলো, ওটা কি? দাদি ধীরে মাথা তুললেন, চোখে ভয় আর দুঃখ। 5 বছর আগে এই পুকুরে একজন মানুষ ডুবে মরেনি, ওকে ডুবিয়ে মারা হয়েছিল। রিফাতের শরীর ঠান্ডা হয়ে গেল। দাদির শেষ কথা। আর এখন ও কাউকে ডাকছে। রাতটা কোনোভাবে কেটে গেল। ফজরের আজানের পরেই রিফাত বুঝতে পারল সে 1 মিনিটও ঘুমায়নি। চোখ বন্ধ করলেই কানে ভেসে আসছিল পানি, একটু পানি। ভোরের আলো উঠতেই দাদি তাকে রান্নাঘরের বেঞ্চে বসালেন। মুখে কোনো কথা নেই, শুধু দীর্ঘশ্বাস। কিছুক্ষণ চুপ থাকার পর দাদি বললেন, তোকে আজ সত্যিটা জানাতেই হবে, না জানলে ও তোকে ছাড়বে না। রিফাতের বুক ধরফর করতে লাগলো। দাদি, উনি কে? দাদি জানালার বাইরে চুপ্পি পুকুরের দিকে তাকালেন, কণ্ঠ নিচু করে বলা শুরু করলেন, 5 বছর আগে গ্রামেরই এক যুবক ছিল মজিবর। সোজা সাপটা, কারো সঙ্গে ঝগড়া নেই। একদিন হঠাৎ সে জানতে পারে পুকুর পাড়ের কিছু জমি নিয়ে গ্রামের 2 প্রভাবশালী লোক জালিয়াতি করেছে। মুজিবর প্রতিবাদ করে, কথা কাটাকাটি বাড়ে। এক সন্ধ্যায় মজিবরকে ডেকে নেওয়া হয় পুকুর পাড়ে। বলা হয় সব মিটমাট হবে, কিন্তু সে আর ফেরেনি। পরদিন সকালে পুকুরে তার লাশ ভেসে ওঠে। সবাই বলে ডুবে মরেছে, কিন্তু দাদি থেমে গিয়ে বললেন, ডুবে মরলে চোখ এমন থাকে না, মুখে এমন ভয় থাকে না। রিফাতের মাথা ঘুরতে লাগলো, তাহলে ও এখনো এখানে? দাদি ধীরে মাথা নাড়লেন, ও ন্যায় চাই, আর যাকে প্রথম দেখে তাকেই ডাকতে থাকে। ঠিক তখনই উঠোনের দিকে চুপ চুপ শব্দ। ভেজা পায়ের ছাপ মাটিতে ফুটে উঠেছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রিফাত দাদির হাত চেপে ধরল। দাদি, বাইরে কেউ হাঁটছে। দাদির মুখ ফ্যাকাশে, ও শুনে ফেলেছে আমরা কথা বলছি। হঠাৎ পুকুরের দিক থেকে জোরে পানি ছিটানোর শব্দ। দিনের আলো থাকা সত্ত্বেও চারপাশ কেমন অন্ধকার হয়ে এলো। রিফাত জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল, পুকুরের মাঝখানে একটা মাথা ভেসে আছে। চুল জটলা, মুখটা পানির নিচে আধখানা ডুবে, কিন্তু চোখ দুটো খোলা, তাকিয়ে আছে সোজা বাড়ির দিকে। মাথাটা ধীরে ধীরে ডুবে গেল। ঠিক তখনই হাসিম দৌড়ে এলো। রিফাত, তোকে খুঁজছে সবাই। পুকুর পাড়ে কেউ একজন তোর নাম ধরে ডাকছে। রিফাতের শরীর অবশ হয়ে গেল। আমার নাম? দাদি ফিসফিস করে বললেন, সূর্য ডোবার আগে যদি এর বিচার না হয়, ও কাউকে নিয়ে যাবে। দূরে আবার সে কণ্ঠ, রিফাত, একটু পানি। দিনের আলোতেও এবার আর কোনো সন্দেহ রইল না। পুকুরের মৃত মানুষ জেগে উঠেছে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে নামছে।
আকাশ লালচে। রিফাতের বুকের ভেতর চাপা ভয়, কারণ দাদের কথাটা এখনো কানে বাজছে। সূর্য ডোবার আগে বিচার না হলে ও কাউকে নিয়ে যাবে। গ্রামে খবর ছড়িয়ে পড়েছে। পুকুর পাড়ে মানুষ জড়ো হতে শুরু করলো, কেউ ভয়ে, কেউ কৌতূহলে, আবার কেউ পুরনো সন্দেহে নিয়েও। হাসিম রিফাতকে ধরে নিয়ে গেল পুকুরের কাছে, কিন্তু দাদি শক্ত করে বললেন, ওকে সামনে রাখবি, ওকেই ডাকছে। পুকুর পাড়ে পৌঁছাতেই পরিবেশ বদলে গেল। দিনের আলো থাকলেও ঠান্ডা হাওয়া বইছে, পানির উপর অস্বাভাবিক ঢেউ। গ্রামের মুরব্বীরা এক জায়গায় দাঁড়ালেন। একজন সাহস করে বললেন, 5 বছর আগে মজিবরের কি হয়েছিল, আজ সত্য বলতে হবে। এই কথা শুনে 2 জন লোকের মুখ হঠাৎ সাদা হয়ে গেল। তার চোখে নামে এলো ভয়। নিজের ভেতর একটা অস্বস্তি হলো। ভিড়ের ভেতর ফিসফিস শুরু হলো। ঠিক তখনই পুকুরের পানি গভীর গর্জনে নড়ে উঠল, যেন কেউ নিচ থেকে ধাক্কা দিচ্ছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, মিথ্যা, মিথ্যা, আমি ডুবে মরিনি। ভিড়ের মানুষ আতঙ্কে পিছিয়ে গেল। পানির উপর ধীরে ধীরে ভেসে উঠল মজিবরের অবয়ব। শরীর অস্বাভাবিক শান্ত, কিন্তু চোখ দুটো জ্বলছে। সে কারো দিকে তাকাচ্ছে না, সোজা তাকিয়ে আছে সেই 2 লোকের দিকে। একজন কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, থামাও, একে, আমরা ভুল করেছি। আর একজন মাটিতে বসে পড়ল, আমরা ওকে ঠেলে দিয়েছিলাম, ও কথা ফাঁস করে দেবে বলেই। এই স্বীকারোক্তির সাথে সাথে পুকুরের পানি হঠাৎ শান্ত হয়ে গেল। বাতাস থেমে এলো। মজিবরের কণ্ঠ শেষবারের মতো শোনা গেল। এবার শোনালো। তারপর সে ধীরে ধীরে পানির নিচে নেমে গেল। কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। সূর্য তখন পুরোপুরি ডুবে গেছে। গ্রামের লোকজন স্তব্ধ, কেউ কথা বলছে না। পুলিশে খবর দেওয়া হলো। সেই রাতেই দোষীদের নিয়ে যাওয়া হয়। রিফাত মনে করলো সব শেষ, কিন্তু হঠাৎ দাদি তার হাত চেপে ধরল। পুরোটা শেষ হয়নি। রিফাত তাকালো। পুকুরের ধারে অন্ধকারে খুব ক্ষীণভাবে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মজিবারের মতো নয়, এটা শান্ত। একটা শেষ ফিসফিস এলো, ধন্যবাদ, এখন আমি যেতে পারি। ছায়াটা মিলিয়ে গেল। সেই রাতের পর চুপ্পি পুকুর আর ডাকেনি কাউকে। পাখি আবার ডাকে, বাতাস চলে, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে, যদি কেউ গভীর রাতে পুকুরের কাছে যায় আর অন্যায় করে, তাকে তাহলে পানির ভেতর থেকে খুব আস্তে একটা কণ্ঠ শোনা যেতে হয়, সত্য লুকিয়ে রেখো না। এই ঘটনাগুলোর পর গ্রামের অন্যায় অনেকটাই কমে যায়। এই ঘটনার পর গ্রামের সবাই দীর্ঘশ্বাস ফেলে, কারণ অনেক দিন পর এখন আর পুকুর পাড়ে কোনো ভয় নেই, কারণ যারা দোষী তারা অলরেডি শাস্তি পেয়েছে। তো বন্ধুরা, পুকুর পাড়ের এই ভয়ঙ্কর ঘটনাটি এই পর্যন্তই। তবে যারা এখনও আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার পরের এপিসোডে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।